বহুদিন পর মালয়েশিয়া থেকে চেন্নাইতে পরিবারের কাছে ফিরে আসে শক্তি। স্বপ্ন ছিল গায়ক হওয়ার, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আর বাস্তবতার নির্মম ধাক্কায় সেই স্বপ্ন বারবার ভেঙে গেছে। তবে শক্তি এবার একা ফেরেনি, তার সাথে এসেছে রহস্যময় এক পুরনো কাঠের বাক্স, যার ভেতরে বন্দী আছে অন্ধকারের এক ভয়াল শক্তি, জিন। এই জিন কোনো সাধারণ আত্মা নয়, এই 700 বছর আগের এক প্রাচীন অভিশাপ, যাকে 3টা শর্তে বন্দী করা হয়েছে এই বাক্সে। তবে এই শর্ত মানে শুধু নিয়ম না, বরং জীবন আর মৃত্যুর সূক্ষ্ম সীমানা। শক্তি ভাবে এই বাক্স তার ভাগ্য ফিরিয়ে আনবে, আর সে এই জিনকে পোষ মানাবে। কিন্তু সে জানে না, কেউ যদি জিনকে পোষ মানাতে চায়, সে নিজেই হয়ে যায় জিনের খেলনা। প্রেম, ভাগ্য আর অদৃশ্য এক অন্ধকার এক এক করে জড়িয়ে ধরে শক্তির জীবনকে। এরই মাঝে তার জীবনে আসে পরীর মতো দেখতে প্রিয়া। হঠাৎই শক্তির ভাগ্যের দরজা যেন খুলে যায়। তবে প্রশ্ন রয়েই যায়, অন্ধকারের শক্তি কি সত্যি ভালো কিছু দেবে, নাকি এর বদলে কেড়ে নেবে বহু কিছু? এ এমন এক গল্প যেখানে ইচ্ছা পূরণের পেছনে লুকিয়ে আছে ভয়। প্রতিটা প্রাপ্তির নিচে চাপা পড়ে যায় কাছের কাউকে হারানোর অভিশাপ। ভরপুর হরর, কমেডি, থ্রিলার আর সুপার ন্যাচারাল ফ্যান্টাসিতে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি জিন দ্য পেট। তবে একটা কথা, জিন দেখতে কেমন তা আপনি বা আমি কেউ কিন্তু জানি না। মুভির জিনকে দেখে একটু অস্বাভাবিক লাগতে পারে, তার জন্য সুন্দর এই গল্পটাকে তো আর বাদ দেওয়া যায় না। তাই আমিও আপনাদের জীবনের অল্প কিছু মুহূর্তকে সুপার ন্যাচারাল ফ্যান্টাসিতে ভরাতে নিয়ে আসলাম একটু অন্য ধাঁচের গল্প। গভীর রাত, ইন্দোনেশিয়ার এক মসজিদের সামনে 2টা মেয়ে আসতেই এক লোক দৌড়ে মসজিদের ভেতরে চলে যায়। কালো বোরখা পরা মেয়েটাকে দেখে বোঝাই যাচ্ছে তার উপরে কোনো আত্মা ভর করেছে। 2জন মসজিদের দরজায় পা রাখতেই দমকা এক হাওয়া বয়ে যায়। সাদা জামা পরা মেয়েটা কালো বোরখা পরা মেয়েটাকে বলে, এখানে তোমার জন্য আমাকে আসতে হলো, না জানি ভেতরে কি হবে। হে সৃষ্টিকর্তা, আমাকে রক্ষা করেন বলেই বেশ ভয়ে ভয়ে মসজিদের ভেতরে আসে। মেঝেতে জিনের ভর করা রোগীদের চিকিৎসা চলছে। তাদের হাহাকার শুনে এই দুজনের ভয় আরো বেড়ে যায়। হঠাৎ এক মেয়ে উঠে তাদের দিকে তাকিয়ে হুঙ্কার দিলেই তারা ভয়ে কাঁপতে কাঁপতে মসজিদের হুজুরের সামনে এসে বসে। হুজুর কিছু না বলেই এক মনে দোয়া পড়তে পড়তে সাদা পেঁচানো এক কাপড়ে লাল রং দিয়ে কি যেন লিখতে লিখতে অস্বাভাবিকভাবে কাঁপতে থাকে। হঠাৎ সব স্তব্ধ হয়ে যায়। হুজুর দোয়া পড়তে পড়তেই সাদা জামার মেয়েটার দিকে তাকাতেই দেখে তার সব চুল মুখের উপরে পড়েছে। সে অস্বাভাবিকভাবে বসে গঙ্গাচ্ছে, মানে জিন আসলে এই মেয়েটার উপরে ভর করেছে। কালো বোরখার মেয়েটা পাশের মেয়েটাকে ডেকে তাকে হুঁশিয়ে আনার চেষ্টা করতেই মেয়েটা আচমকাই মুখ তুলে তাকালেই দেখা যায় তার চোখ সাদা হয়ে গেছে, সারা মুখে ফোড়ার মতো দলা দলা মাংস। অশরীরী কণ্ঠে মেয়েটা চিৎকার করে বলে, এসব বন্ধ করো। হুজুর তবুও না থামলে মেয়েটা পাশের মেয়েটার হাত জোরে কামড়ে ধরে দেওয়ালের দিকে আছড়ে ফেলে। যন্ত্রণায় মেয়েটা কাকিয়ে ওঠে। মেয়েটার হুঙ্কারে পুরো মসজিদ কাঁপতে থাকে। হুজুরের ইশারায় এক লোক তাকে চেপে ধরে থামাতে চাইলেই মেয়েটা তার উপর দিয়ে টপকে ঘাড় মোটকে লোকটাকে সেখানেই মেরে ফেলে। হুজুর দোয়া পড়তে পড়তে হাত উঁচু করলেই মেয়েটাও হাওয়ায় ভাসতে থাকে। সাথে সাথেই সামনে লাল চক্র ভাসতে থাকে। মেয়েটার ভেতরের ভয়ঙ্কর জিন তবুও হার মানে না, সে এক নাগারে হুঙ্কার দিতেই থাকে। দোয়ার প্রভাবে জিন দুর্বল হয়ে বুক চাপড়ে বলতে থাকে, আমাকে ছেড়ে দাও। 2জন লোক তাকে ধরে শিকলে বেঁধে দিলে হুজুর শয়তান ভাগানোর দোয়া পড়তে পড়তে তার সামনে একটা আয়না রেখে মেয়েটার চোখে দোয়া লেখা সাদা কাপড় বেঁধে জোরে টান দিতেই সামনে আয়না দেখে সহ্য করতে না পেরে জিন বের হয়ে আসে। হুজুর দোয়া পড়া পানি আয়নায় ছেটাতেই এক আজব বাক্সে সেই জিনটা ঢুকে যায়। সাথে সাথেই সেই বাক্সের দরজা বন্ধ করে বিশেষ সুতা দিয়ে বাক্স বেঁধে দেওয়া হয়। গল্প চলে আসে মালয়েশিয়ার কুয়ালালামপুরে। শক্তি তার টিম নিয়ে মালয়েশিয়ার এক ক্লাবে গান গাচ্ছে। তখনই শক্তির ক্রাশ পূজা সেই ক্লাবে আসে। শক্তির ব্যান্ডের একজন বলে, তুমি আজ ওকে প্রপোজ করেই দাও। শক্তি বেশ খুশি মনে পূজাকে প্রপোজ করার জন্য স্টেজ থেকে নামতেই আরেকটা ছেলে এসে পূজাকে প্রপোজ করে দেয়। পূজাও অনেক খুশি হয়ে তাকে হ্যাঁ বলে দেয়। এভাবে মন ভাঙায় শক্তির আর কোনো কাজেই মন বসে না, তাই সারাদিন একা একাই ঘুরে বেড়ায়। একদিন হঠাৎ তার ব্যান্ডের একজন বলে, আমাদের ওয়ার্ক পারমিট শেষ হয়ে গেছে বলে ক্লাব থেকে আমাদের
বের করে দিয়েছে, আমরা এখানে আর কাজ করতে পারবো না। শক্তি মন খারাপ করে একটা ক্যাফেতে আসলে তাকে তার বাবা ভিডিও কল দেয়। বাসার সবাই জিজ্ঞেস করে তুই কবে আসবি, আমরা তো তোর জন্য ম্যাট্রিমনিতে অনেকগুলো মেয়ে সিলেক্ট করে রেখেছি, তুই আসলেই দেখে কথা পাকাপাকি করব। শক্তির বাসায় তার বাবা, দাদি, বড় বোন, দুলাভাই আর ছোট্ট ভাগ্নে থাকে। ভাগ্নে আবদার করে বলে তুমি আসার সময় কিন্তু আমার জন্য হ্যারি পটারের ডাম্বলডোরের অ্যান্টিক ঘড়ি আনবে। বাসার সবার সাথে কথা বলতে বলতেই শক্তির মন ভালো হয়ে যায়। এতদিন পরে চেন্নাই ফেরার খুশিতে বাসার সবার জন্য শপিং করতে বের হয়। হঠাৎ এক অ্যান্টিক শপের সামনে আসতেই তার কেমন যেন অদ্ভুত অনুভূতি হয়। দোকানে ঢুকে আশেপাশের জিনিস দেখতে দেখতে হঠাৎ অদ্ভুত সেই বাক্স থেকে কেমন যেন ফিসফিসানির আওয়াজ পেয়ে সেদিকে কৌতূহলী হয়ে তাকায়। হঠাৎ পেছনের এক ঘন্টা মাটিতে পড়তেই বেচারা ভয়ে কেঁপে ওঠে। কৌতূহলী হয়ে সেই বাক্সের কাছে গেলেই দেখা যায় এটা গল্পের শুরুতে দেখানো সেই ভয়ানক জিনকে আটকে রাখার বাক্স। শক্তি বাক্সটাকে ভালো করে দেখার জন্য এগিয়ে যেতেই বাক্সের মধ্য থেকে দমকা হাওয়া বের হয়ে তার মুখে লাগে। শপের লোকটা দৌড়ে এসে বলে তুমি এখানে কি করছো? শক্তি বলে অ্যান্টিক ঘড়ি খুঁজছি। লোকটা ঘড়ি খুঁজতে গেলে শক্তি বাক্সটার উপরে হাত বুলিয়ে দেখতে থাকে। তখনই একজন কল দিয়ে জানায় সে 5 লাখের একটা লটারি জিতেছে, কাল যেন লটারি দেখিয়ে টাকা নিয়ে যায়। শক্তির মনে হয় এই বাক্সে হাত রাখার কারণেই সে লটারি জিতে গেছে, তাই দোকানের লোকটাকে জিজ্ঞেস করে এর দাম কত। লোকটা বেশ ঘাবড়ে বলে এটা সাধারণ কোনো অ্যান্টিক বাক্স না, তাই এটা বেচা যাবে না, এতে একটা জিন আছে। জিনের নাম শুনতেই শক্তি ছিটকে সরে যায়। লোকটা বলে কুকুর বিড়াল যেমন পোষা যায় তেমন জিনকেও পোষা যায়, এর কোনো শারীরিক অবয়ব থাকে না, তবে মানুষের মতো তাদেরও বয়স হয়। একবার যদি কেউ জিনকে পোষ মানায় তাহলে জিন আজীবন তার গোলাম হয়ে থাকে আর তাকে সকল বিপদ আর দুষ্ট লোক থেকে রক্ষা করে। এই জিন আসলে ভালো ভাগ্য বয়ে আনে, তুমি এর কাছে যা চাইবে তাই এনে দিবে। শক্তি বলে আমি আপনার এসব কঠিন ভাষা বুঝতে পারছি না, একটু সহজ করে বলেন। লোকটা বলে আজ থেকে 700 বছর আগে ইন্দোনেশিয়ার রাজা ধর্মের বিস্তারের জন্য আশেপাশের দেশগুলোকে যুদ্ধে জিততে থাকে, ফলে ভিন্ন ধর্মের রাজারা এক হয়ে তার বিপক্ষে যুদ্ধে নামে। ইন্দোনেশিয়ার রাজার সাথে জেতার জন্য এই সব রাজারা কালো জাদুর সাহায্যে ভয়ানক কিছু আত্মাকে তাদের বশে নেয়, ফলে রাজার সৈন্য দিন দিন দুর্বল হতে থাকে। এভাবে চললে রাজা হেরে যাবে বুঝতে পেরে বিভিন্ন ধর্মযাজককে ডাকে। তারা অনেক ভেবে চিন্তে এই সমস্যার সমাধান বের করে যে একমাত্র জিনই ওই অপশক্তির মোকাবেলা করতে পারবে। জিনের শক্তি ব্যবহার করে রাজা একের পর এক দেশ জিততে থাকে। সাধারণ মানুষ এতদিন জিনকে ভূত ভেবে ভয় পেলেও এই যুদ্ধের পর তারা বুঝতে পারে জিন পুষলে তাদেরই উন্নতি হবে, তাই সবাই এই বিশেষ বাক্সে জিনকে বন্দি করে পুষতে থাকে। এভাবে জিন মানুষের সংস্পর্শে আসে। শক্তি বলে আমি এই জিনকে আমার বাসায় রাখতে চাই। সাথে সাথে ভিতর থেকে একটা হুঙ্কার আসলে লোকটা বলে এবার তো জিনও রাজি হয়ে গেছে। শক্তি সে আজব বাক্স নিয়ে চলে আসে চেন্নাইতে। এয়ারপোর্টে নেমে তার বন্ধু রবির জন্য রেস্টুরেন্টে বসে ওয়েট করতে করতে হঠাৎই উঠতে গেলে এক ওয়েটারের সাথে ধাক্কা লেগে তার গায়ে চা পড়ে যায়। ব্যাগ রেখে ওয়াশরুমে ফ্রেশ হতে গেলে তখনই এক সুন্দরী ফোনে কথা বলতে বলতে তার ব্যাগ শক্তির ব্যাগের পাশে রেখে ফোনে কথা বলতে থাকে। শক্তি এসব লক্ষ্য না করে নিজের ট্রলি মনে করে মেয়েটার ট্রলি নিয়ে হাঁটা দিতেই মেয়েটা এসে বলে আরে কি করছেন, এটা তো আমার ব্যাগ। সাথে সাথেই জিন শক্তির ব্যাগ এগিয়ে সেখানে নিয়ে আসে। শক্তি ব্যাগটা ধরতে গেলেই মেয়েটাও ব্যাগে হাত দেয়। মেয়েটার হাতে স্পর্শ লাগতেই শক্তির কেমন যেন এক অনুভূতি হয়, তাই সে মেয়েটাকে হা করে দেখতে থাকে। মেয়েটার ডাকে হঠাৎ হুঁশ ফিরতেই নিজেকে কোনো রকমের সামলে ব্যাগ নিয়ে চলে আসে। অটোতে বসে রবিকে মেয়েটার কথা বলতেই সে তো পাত্তাই দেয় না। হঠাৎ লক্ষ্য করে পাশের গাড়িতেই মেয়েটা বসা। মেয়েটাকে বড় বড় চোখ করে নিজের দিকে এভাবে তাকাতে দেখে শক্তির মনে তো লাড্ডু ফুটতে থাকে। পেছনের ব্যাগ থেকে জিনও কেমন যেন আওয়াজ করতে থাকে। এত বছর পর শক্তি বাসায় ফিরতেই বাসার সবাই খুশিতে তাকে জড়িয়ে ধরে। রবি জলদি শক্তির ব্যাগ নিয়ে শক্তির ঘরে গিয়ে চেক করতে থাকে যে তার বন্ধু তার জন্য কোন ব্র্যান্ডের ড্রিঙ্কস নিয়ে এসেছে। ব্যাগ খুঁজতে খুঁজতে শক্তি রুমে এসে ব্যাগের এই অবস্থা দেখলে রেগে জিনের বাক্সের উপর থেকে সব কাপড় সরায়। সবাই অবাক হয়ে বাক্সটাকে দেখতে থাকলে শক্তি সবাইকে জিনের গল্প বুঝিয়ে বলে। সব শুনে শক্তির বড় বোন সিমি ভয়ে ভয়ে বলে আমরা জিন কিভাবে পুষবো? শক্তি বেশ গম্ভীর ভাবে বলে জিনকে পুষতে হলে 3টা শর্ত মানতে হবে। এই বাক্স কোনোভাবেই যেন পানির সংস্পর্শে না আসে। 2 হলো একে রোদে নেওয়া যাবে না, আর 3 হলো রোজ রাতে 12টা থেকে ভোর 5টার মধ্যে একে খাবার দিতে হবে। আর যদি এর ব্যতিক্রম হয় তাহলে এই জিন সব ধ্বংস করে দিবে। রবি বলে হুদাই এসব রিস্ক নেওয়া কি দরকার? আমার তো মনে হয় তুই আমাদের ভয় দেখাতে এসব নিয়ম বানিয়ে বানিয়ে বলছিস। শক্তি বলে এই জিন
জিন আমাদের জন্য ভালো ভাগ্য নিয়ে আসবে। সাথে সাথেই বাসার অপর প্রান্ত থেকে মেয়ে চিৎকার করে বলে, জলদি আসেন, দাদি ওয়াশরুমে পড়ে গেছে। হলো তো সৌভাগ্যের আগমন। বাসার সবাই বিরক্ত হয়ে শক্তির দিকে তাকালে জিনের বাক্সটা উদ্ভট আওয়াজ করতে করতে নড়তে শুরু করে। ভয়ে সব দৌড় দিয়ে দাদির কাছে আসে। বাবা আর শক্তি মিলে ধরে দাদিকে কোনো রকমে গাড়িতে তোলে। ছোট্ট বিট্টু জিনের বাক্স নিতে ভোলে না। দাদিকে হাসপাতালে ভর্তি করাতেই নার্স শক্তিকে প্রেসক্রিপশন ধরিয়ে দিয়ে বলে ওষুধগুলো তাড়াতাড়ি নিয়ে আসবেন। শক্তি ওষুধ কিনতে চলে যায়। অশোক নামের এক লোক তখন তার গ্যাং নিয়ে এক রুমের দিকে যাচ্ছে দেখে সেদিকে তাকাতেই দেখে সবার পিছু পিছু নার্সের পোশাকে এয়ারপোর্টের সেই সুন্দরী যাচ্ছে। প্রিয়া নামের এই নার্সকে দেখে শক্তি মনে মনে খুশি হয়ে ভাবে, তুমি তাহলে এখানে কাজ করো। তখনই বাবা এসে শক্তিকে বলে, তোর দাদির চিৎকারে আমার মাথা ব্যথা হয়ে যাচ্ছে। শক্তি এসবে পাত্তা না দিয়ে বাবার কাছে হাত রেখে বলে, ওকে না আমি এয়ারপোর্টে প্রথম দেখেছিলাম, কত সুন্দর তাই না? বাবা বলে, লাজ লজ্জার মাথা কি খেয়ে বসে আছো? শক্তি লজ্জায় কোন রকমে বাবার হাতে ওষুধ ধরিয়ে প্রিয়ার পিছু পিছু চলে যায়। প্রিয়ার নজর তার উপরে পড়তেই ক্যাবিনের সামনে দাঁড়িয়ে দাদি দাদি বলে নেকা কান্না জুড়ে দেয়। প্রিয়া এসে জিজ্ঞেস করে কি হয়েছে। শক্তি নাটক করে বলে, আমার দাদি ভীষণ অসুস্থ। প্রিয়া বলে, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে, খুবই ছোট একটা ইনজুরি। তার নাম কি? শক্তি আবেগে নিজের নামই বলে দেয়। প্রিয়া বিরক্ত হয়ে বলে, পেশেন্টের নাম বলেন। আর পেশেন্ট তো এখন ফোনে কথা বলতে পারবে না, তাই নিজের নম্বর দিন, হেলথের আপডেট পাঠাবো। শক্তি খুশিতে টকবগিয়ে নম্বর বলতেই প্রিয়া দেয় হাঁটা। পেছন থেকে শক্তি বলে, যদি আমাকেও ওর ভালো লাগে তাহলে অবশ্যই পেছনে তাকাবে। আর হয়ও ঠিক তাই। লজ্জায় বেচারা লাল টমেটো হয়ে যায়। পরের দিন শক্তি রবিকে বলে, মিউজিক ব্যান্ড শুরু করতে কমপক্ষে 15 লাখ টাকা লাগবে। আমার কাছে 5 লাখ টাকা তো আছেই। রবি বিরক্ত হয়ে বলে, তোমার লাকি জিনকে বলো তোমাকে 50 লাখ টাকার লোন পাইয়ে দিবে। এসব বাদ দিয়ে চলো বিভিন্ন লোন দেওয়ার কোম্পানির সাথে দেখা করে আসি। বলেই শক্তিকে টানতে টানতে এক লোকের কাছে আসে। সে তো সরাসরি মানা করে দেয়। এভাবে এক এক করে 3 জায়গায় গেলে সবাই একদম ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। রাতে হতাশ দুই বন্ধু ড্রিঙ্ক করতে থাকে। রবি বলে, আমাদের অন্য কিছু করতে হবে। এক মাতাল এসে বলে, কি সমস্যা তোমাদের? শক্তি বলে, আমাদের লোন লাগবে। লোকটা বলে, আমি এক লোককে চিনি যে টাকা ধার দেয়, কিন্তু তার ইন্টারেস্ট রেট একটু বেশি, আর সে কেবল রাতেই দেখা করে। শক্তি বলে, প্লিজ তার সাথে দেখা করার একটা ব্যবস্থা করে দিন। লোকটা দুজনের হাত ধরে টানতে থাকলে শক্তি বলে, ও হো, সিমিকে জিনকে খাবার দেওয়ার কথা মনে করাতেই ভুলে গেছে। রবি রেগে বলে, তুই এবার এই জিন নিয়ে কিন্তু বেশি আদিক্ষেতা করছিস। শক্তি হিসেবে পাত্তা না দিয়ে সিমিকে কল দিয়ে বলে, একটু পরে 12টা বাজবে, তুমি জিনকে দুধ আর বিস্কুট খেতে দিও। সিমি বলে, আমার তো খুব ভয় করছে। শক্তি বলে, আরে ভয়ের কিছুই নেই, ও ভালো জিন। ভাইয়ের কথা রাখতে সিমি হ্যাঁ তো বলে, কিন্তু তার সত্যি খুব ভয় করছে। তবুও বেশ সাহস নিয়ে ধীরে ধীরে রুম থেকে বের হতেই বাইরে কুকুরের চিৎকার আর বিড়ালের শব্দে একদম আটকে ওঠে। ধীরে ধীরে সিঁড়ি থেকে নেমে ফ্রিজ থেকে খাবার বের করে বেশ সাহস নিয়ে জিনের বাক্সের ড্রয়ার খুলে ফেলে। কি মনে করে যেন ডেকে জিজ্ঞেস করে, ভেতরে কেউ আছেন? কোনো সাড়া না পেয়ে ভালো করে ভেতরটা দেখতে গেলেই বিভৎস কালো দুই কঙ্কালাসার হাত এসে তার গলা চেপে ধরে। এমন ভয়ানক স্বপ্নে সিমি কেঁপে ঘুম থেকে উঠতেই দেখে 12টা বাজতে এখনো 10 মিনিট বাকি, তাই নিশ্চিন্তে শুয়ে থাকে। কিন্তু অজানা এক ভয়ে কোনোভাবেই চোখের পাতা এক করতে পারে না। আর তখনই 12টা বাজার ঘন্টা বেজে ওঠে। এবার তো নিচে যেতেই হবে। ভয়ে ভয়ে সিঁড়ি থেকে নামতে গেলেই স্বপ্নের মতোই বাইরে বিড়ালের চিৎকার শুনে তার ভয় দ্বিগুণ হয়ে যায়। ভয়ে রুমে দৌড় দিতে গিয়েও আবার সিঁড়ি দিয়ে নামে। কোন রকমে ভয়ে কাঁপতে কাঁপতে ফ্রিজ থেকে খাবার নিয়ে ধীরে ধীরে ড্রয়ার খুলে দেখে নেয় যে আসলেই কিছু আছে কিনা। কারো হাত পা না দেখে জলদি কোন রকমে 4টা বিস্কুট আর দুধের গ্লাস রেখে ড্রয়ারটা বন্ধ করে দিয়ে দৌড়। তবে রুমে এসেও তার কেন যেন ঘুম আসছে না। এভাবেই সময় কাটতে কাটতে ঘড়িতে 2টার ঘন্টা বেজে ওঠে। সিমির হঠাৎ মনে হয় দেখে আসি তো জিন সত্যি খাবার খেয়েছে কিনা। আগের মতোই ভয় কাঁপতে কাঁপতে জিনের বাক্সের ড্রয়ার খুলতেই দেখে দুধ বেশ খানিকটা নেই, বিস্কুটও আধা খাওয়া অবস্থায় পড়ে আছে। এই দেখে কোনো মানুষ কি আর সেখানে দাঁড়াতে পারে? সিমি তো কোনো রকমে ড্রয়ার খোলা রেখে রুমে এসে চোখ মুখ বুজে শুয়ে পড়ে। কিন্তু জিনের ভয়ানক স্বপ্ন তাকে সারা রাত তাড়া করে বেড়ায়। ঘরে এসব জিনের অশান্তি এনে আরেকজন নাচতে নাচতে ঘরে ঢুকে দেখে বাসার সবাই সোফায় বসে ভয়ে ভয়ে জিনের বাক্সের দিকে তাকিয়ে আছে। বাবা রেগে বলে, দেখ এসব জিন টিন পোষা আমাদের পক্ষে সম্ভব না। বাসার সবাই ভয়ে আছে। এই জিন আসার পর তোর দাদি হাসপাতালে গেল, তোর বোন ভয়ে ঘুমাতে পারিনি, সেদিন তো সিঁড়ি থেকে পড়তে পড়তে
করতে পারছে, এটাকে এখনই বের কর। শক্তি বলে, দেখো এই বাক্স আমার জীবনে আসার পর থেকে সব ভালো হতে শুরু করেছে। কাল আমি মিউজিক ব্যান্ড করার জন্য লোনও পেয়ে গেছি, আর এই জিনের জন্যই আমি বাসায় চলে এসেছি, তাই এই বাক্স এখানেই থাকবে। বলেই বাক্সের দিকে তাকিয়ে বলে, জিন তুমি আমার লক্ষ্মী ছেলে তাই না? হঠাৎই জিনের বাক্সের মধ্যে থেকে উদ্ভট এক শব্দ ভেসে আসে, সাথে সাথেই বাক্স নড়তে থাকে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে বাবা তো ভয়ে দেদৌড়, বাকিরা তখনও কাঁপছে। রবি বলে, জিনের ভয়ে যখন তোর বাবা পালিয়েছে তার মানে এই জিন সত্যিই ভালো। পরের দিন সকাল হতেই বাসার সবাইকে এতটা চুপচাপ দেখে নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে। জলদি দাদি আর সিমির কাছে এসে তদন্তে নেমে পড়ে, তবে তেমন কোনো তথ্য না পেয়ে বাবার কাছে আসতেই দেখে বাবা নিস্তেজ হয়ে সোফায় পড়ে আছে। সন্দেহ হতেই বাবার মুখে মাথা রেখে দেখে বাবা নিঃশ্বাস নিচ্ছে কিনা। ভয়ে বাবা বলে ভ্যা ভ্যা করে কান্না করে বলে, বাবা এত জলদি কেন মায়ের কাছে গেলে? সব সম্পত্তি টাকা এখন কি তাহলে আমার হয়ে গেল? বাবা রেগে তাকালে বাবার মার খাওয়ার ভয়ে জলদি বাবার চোখ বন্ধ করে বলে, একটুর জন্য সম্পত্তিটা পেলাম না। ধ্যাত। বাসা থেকে বের হতেই রবি কল দিয়ে বলে, জলদি চায়ের দোকানে আয়, হ্যাবি ঝামেলা বেঁধে গেছে। শক্তি তাড়াহুড়ায় দৌড়ে আসতেই রবি বলে, জানিস এই চাওয়ালার কত সাহস, আমার কাছে চায়ের বিল চাচ্ছে। শক্তির এত রাগ হয় যে জুতা খুলে রবিকে মারতে গিয়ে বলে, একে তো আমি প্রিয়ার সাথে কিভাবে কথা বলো বুঝতে পারছি না, আর তুই নাটক করছিস। হঠাৎ পেছনে হই হুল্লোড়ের শব্দ শুনতেই দুই বন্ধু এগোতেই দেখে প্রিয়া স্কুটি নিয়ে রাস্তার পরে পড়ে আছে। অটোওয়ালা রেগে চিৎকার করে বলছে, গাড়ি চালানোর সময় একদিকে তাকিয়ে আমার অটোতে ধাক্কা মেরে এখন মায়া কান্না করছে যেন কিছুই বোঝে না। প্রিয়াকে দেখতেই শক্তি তার দিকে তাকিয়ে একদম অন্য দুনিয়ায় হারিয়ে গেছে। রবির ডাকে ধ্যান ভাঙতেই অটোওয়ালার কানের উপরে এক চড় মেরে বলে, চুপচাপ নিজের কাজ কর যা। প্রিয়ার হাত কেটে গেছে দেখে আহ্লাদি সুরে বলে, পাশেই আমার বাসা, চলেন ব্যান্ডেজ করে দেই। প্রিয়াকে নিয়ে বাসার ভিতরে এসে বসতেই সবাই বেশ অবাক হলেও প্রিয়ার হাতে ব্যান্ডেজ করানোর জন্য হই হুল্লোড় লাগিয়ে দেয়। শক্তি দৌড়ে ফার্স্ট এইড বক্স এনে বলে, হাতে কাজ ঢুকেছে, একটু ব্যথা লাগবে, ঠিক আছে? প্রিয়া মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই শক্তি আবার তার দিকে হা করে তাকিয়ে থাকে। ব্যথায় প্রিয়া কেঁপে উঠতেই শক্তির হুঁশ ফিরলে সরি বলতে থাকে। শক্তি প্রিয়ার সাথে বাসার সবাইকে পরিচয় করিয়ে দিলে এদের এত ভালোবাসা আর যত্নে প্রিয়ার খুব ভালো লাগে। তবে প্রিয়াকে দেখে জিনের বাক্সটা আবারও চি চি আওয়াজ করে কাঁপতে থাকে, তবে সেটা কারোর নজরে পড়ে না। সবার থেকে বিদায় নিয়ে শক্তি প্রিয়াকে তার হোস্টেলের সামনে নামিয়ে দিলে প্রিয়া তাকে বিদায় দিয়ে হোস্টেলের দিকে হাঁটতে থাকে। পেছনে শক্তি কিছু না বলতে পারার আফসোস করছে। হঠাৎ প্রিয়ার কি মনে হতেই দৌড়ে শক্তির কাছে এসে বলে, ওই অটো ড্রাইভার সত্যিই বলছিল আমি তোমাকে দেখতে গিয়ে তার অটোতে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিলাম। শক্তি হেসে জিজ্ঞেস করে, সত্যি বলছো? প্রিয়া লাজুক হাসি দিয়ে বলে, তোমাকে চায়ের দোকানে দেখে আমি অবাক হয়ে তোমার দিকেই তাকিয়েছিলাম, আর এভাবেই সোজা গিয়ে অটোর সামনে পড়ি। তবে অ্যাক্সিডেন্ট হয়ে ভালোই হয়েছে, এই বাহানায় তোমার পরিবারের সাথে দেখা হয়ে গেল। তোমার বাবা, বোন, দাদি যেভাবে আমার যত্ন নিল এমন ভাবে কেউ আমার যত্ন নেয়নি। আসলে সেদিন এয়ারপোর্টে তোমার হাতে হাত রাখতেই কেমন যেন অদ্ভুত এক অনুভূতি হয়েছিল। এরপর হাসপাতাল, তারপর আজ রাস্তায় তোমাকে দেখে এটাই মনে হচ্ছিল তোমার আর আমার মাঝে অদ্ভুত এক সম্পর্ক আছে। তবে যেটাই হোক না কেন আমার এই অনুভূতিটা খুবই ভালো লাগছে। শক্তি এসব শুনে লজ্জায় কি যে করবে বুঝতেও পারছে না। প্রিয়া বলে, কোনো কথা বলছো না যে? শক্তি বলে, আসলে আমি বুঝতে পারছি না কিভাবে যে বলবো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। এ কথা শুনে প্রিয়া প্রচুর রেগে হাঁটা দিলেই বেচারা শক্তি বোকার মতো নিজের মাথায় নিজেই বাড়ি দেয়। প্রিয়া হাসতে হাসতে দৌড়ে এসে শক্তিকে জড়িয়ে ধরতেই শক্তির আর বুঝতে বাকি থাকে না প্রিয়া তার সাথে মজা করছিল। শুরু হয়ে যায় দুষ্টু মিষ্টি খুনসুটিতে ভরা ভালোবাসার গল্প। একসাথে সারা দিন বাউন্ডুলের মতো ঘোরা, ছবি তোলা, এভাবেই কেটে যায় বেশ কয়েকটা দিন। অপরদিকে শক্তির মিউজিক ব্যান্ডও ধীরে ধীরে নাম কামাচ্ছে। প্রিয়ার জন্মদিনে শক্তি তাকে রিং দিয়ে প্রপোজ করতেই প্রিয়া খুশি হয়ে হ্যাঁ বলে দেয়। প্রিয়াকে প্রায় বাসায় আসতে দেখে দাদি জিজ্ঞেস করে, তোমার ব্যাপার কি? হ্যাঁ, একদিন চাচিকে দেখতে আসো তো আরেকদিন খালাকে, তোমার সব আত্মীয় কি এই এলাকায় বাসা নিয়েছে নাকি? প্রিয়া লজ্জায় শক্তির দিকে তাকালেই শক্তি লজ্জায়
লাল হয়ে যায়। সিমি প্রিয়াকে ফ্যামিলি অ্যালবামে সবার ছবি দেখিয়ে মজার মজার সব স্মৃতি বলতে থাকে। প্রিয়া হঠাৎ কৌতূহলবশত জিনের বাক্সের কাছে এসে ড্রয়ার খুলে বাক্সটা দেখতে থাকে। তখনই তার ফোনে কল আসলে সেখানে বসেই ফোনে কথা বলতে থাকে। হঠাৎ জিনের বাক্স থেকে বিভৎস কঙ্কালাসার নীল এক হাত বের হয়ে ধীরে ধীরে প্রিয়ার দিকে এগোতে থাকে। শক্তি প্রিয়াকে ডাকতে এসে ভয়ঙ্কর এই দৃশ্য দেখে জলদি প্রিয়াকে ডাক দেয়। সাথে সাথে হাতটা আবারও ভিতরে ঢুকে যায়। শক্তি বেশ অবাক হয়ে ড্রয়ারটা দেখতে থাকলে প্রিয়া তাকে বলে, জলদি চলো, দেরি হয়ে যাচ্ছে। শক্তি ড্রয়ারটা বন্ধ করে বের হয়ে যায়। এভাবেই দেখতে দেখতে তাদের দুজনের বিয়ে হয়ে যায়। দুষ্টু মিষ্টি খুনসুটি আর ভালোবাসায় সুখের সংসারে কেটে যায় এক একটা দিন। খবরে বলা হয় নামকরা ব্যবসায়ী রাধাকৃষ্ণনের অবস্থার অবনতি হয়েছে। আর কে হাসপাতালে তার চিকিৎসা চলছে। বাবা টিভিতে এই খবর দেখছিল। হঠাৎ দেখে টিভির চ্যানেল বদলে কার্টুন দেখাচ্ছে। বাবা বিষয়টাকে পাত্তা না দিয়ে চ্যানেল বদলাতেই দেখে আবারও একা একাই কার্টুনের চ্যানেল চলছে। বিরক্ত হয়ে পাশে তাকাতেই দেখে রিমোট বাতাসে ভাসছে। সাদা ধোয়ার মতো এক অবয়ব বসে আছে। ভয়ে বেচারা ধীরে ধীরে গিয়ে সোফার পেছনে পালায়। রবি এসে দেখে একা একাই টিভি চলছে, তাই কার্টুনের চ্যানেল বদলে গান শুনতে থাকে। হঠাৎই তার মনে হয় কে যেন মাথায় জোরে চড় মারছে। রেগে সোফার পেছনে তাকাতেই দেখে বাবা ভয়ে কাচুমুচু হয়ে বসে আছে। বাবা ইশারায় পাশে তাকাতে বললেই রবি দেখে সাদা ধোয়ার মতো এক অবয়ব বসে আছে। ভয়ে কাঁপতে কাঁপতে বাবার পাশে লুকায়। দুইজন বেশ সাহস নিয়ে সোফার নিচ থেকে তাকাতেই দেখে কালো কঙ্কালের মতো বিভৎস দুই পা হেঁটে বেড়াচ্ছে। জিনের চেহারা দেখার কৌতূহলে উপরে তাকাতেই দেখে দাদি। দিন দুপুরে দুই বুড়া বেটাকে এভাবে লুকোচুরি করতে দেখে দাদি গালি দিতে দিতে চলে যায়। রাতে শক্তি দেখে প্রিয়া গর্ভবতী। হঠাৎই সে একটা উঁচু বিল্ডিং থেকে পড়ে যাচ্ছে। ভয়ানক এই স্বপ্ন দেখে লাফিয়ে উঠে বাইরের বারান্দায় আসে। অস্থির হয়ে কিছু ভাবতে ভাবতে পেছনে তাকাতেই দেখে প্রিয়ার সারা মুখে রক্ত, চোখ একদম সাদা। ভয়ে আটকে উঠে ভালো করে তাকাতেই দেখে একদম সব স্বাভাবিক। প্রিয়া জিজ্ঞেস করে কি হয়েছে। শক্তি কিছু না বলেই চুপচাপ দাঁড়িয়ে থাকে। পরের দিন সকালে রবি গোসল করে বের হয়ে চুলের পানি ঝাড়তেই সেই পানি গিয়ে জিনের বাক্সের উপরে পড়ে। সাথে সাথেই রবির সাথে শুরু হয় অদ্ভুত সব কাণ্ড। কখনো তার পেছন থেকে কালো ছায়া সরে যায়, কখনো জানালার পর্দা বাতাসে উঠতে থাকে। রবি এসবে পাত্তা না দিয়ে আয়নায় তাকালে দেখে আয়না একা একাই ফেটে যাচ্ছে। আচমকা সেই আয়না থেকে আগুনের গোলা বের হয়ে তার পিছু করতে থাকে। ভয়ে রবি এই বাসা থেকে কোন রকমে জানে পালিয়ে বাঁচে। সেদিনে দুলাভাই বাইক নিয়ে বের হতেই এক গাড়ি এসে তাকে জোরে ধাক্কা মারলে সে রাস্তার পাশে পড়ে ব্যথা পায়। শক্তি আসতেই দাদি রেগে বলে, বাসায় একটার পরে একটা অঘটন ঘটছে, তবুও তুই বলবি যে ওই জিন আমাদের জন্য ভালো ভাগ্য বয়ে আনবে? তোর জন্য এই বাক্স ভালো হলেও আমাদের কারোর জন্য ভালো না। শক্তি কিছু বলতেই যাবে তখনই রবি পাগল সাধুর বেশে এসে সারা ঘরে ধোয়া দিয়ে জিন তাড়ানোর বৃথা চেষ্টা করতে থাকে। এই পাগল পারেও বটে। রবি বলে, এই জিন আমাকে আস্ত জানেই মেরে ফেলতো, তাড়াতাড়ি এই আত্মাকে বাসা থেকে বের কর। শক্তির মন না চাইলেও বাধ্য হয়ে বাক্সটা ফেলার জন্য ধরতেই সিমি হঠাৎ এসে চিৎকার করে বলে, খবরদার ওই বাক্সে হাত দিবি না। নিজের স্বামীকে বলে, তুমি তো নিজেই অসচেতন হয়ে গাড়ি চালাচ্ছিলে, তার দোষ ওই জিনের উপরে কেন দিচ্ছ? বেচারা জিনটা সাধারণ এক পোষ্য ছাড়া আর কিছুই না, যাও যার যার কাজে যাও বলেই তার ঘরে চলে যায়। সিমির এই অদ্ভুত আচরণে সবাই হতবাক হয়ে তাকিয়ে থাকে। রবি বাইরে চায়ের দোকানে এসে বলে, এই জিনকে বের করবো বলে তোর বোন যেভাবে আমার দিকে তাকালো আমি তো তাতেই ভয় পেয়ে গিয়েছিলাম। রবি বলে, দিদি তো ঠিকই বলেছে, তুইও তো আমাদের বাসায় দিনের পর দিন পড়ে পড়ে ফ্রিতে খাস। এখন যদি কেউ তোকে বলে যা এখনই বের হয়ে যা, তখন তোর কেমন লাগবে? তেমন জিনেরও তো খারাপ লাগবে, তাই না? বেচারা রবি এমন অপমানে কিছু বলতেও পারে না, কারণ শত হোক শক্তি সত্যিই বলছে। শক্তি বলে, জিন আমার জীবনে আসার পরে আমার মিউজিক ব্যান্ডের স্বপ্ন পূরণ হলো। প্রিয়া আমার জীবনে আসলো, না জানি বাসার লোকদের সাথে এমন কেন করছে। রবি বলে, চিন্তা নিস না, এর ব্যবস্থা আমি করে ফেলবো। এদিকে শক্তিকে যে লোকটা টাকা দিয়েছে সে রেগে তার লোক গুনাকে বলে, শক্তি গত 3 মাস ধরে লোনের ইন্টারেস্ট দেয়নি, আমার কল ধরছে না, তুই কালই লোক নিয়ে গিয়ে ওকে মেরে আমার কাছে আনবি। শক্তি পরের দিন সকাল হতেই জিনের বাক্স কালো কাপড়ে মুড়ে কিছু জাদুকরের কাছে নিয়ে আসে। ভয়ানক এই জায়গায় অঘরীরা মন্ত্র পড়ে সাদা এক কাপড়ের পুতুলের পায়ে, পেটে আর মাথায় মন্ত্রপুত আগুন ধরিয়ে দেয়। বাক্সের মধ্যে বন্দি জিন যন্ত্রণায় ছটফট করতে থাকে। জিনের চিৎকার আর বাক্সকে এভাবে কাঁপতে
কাঁপতে দেখে শক্তির চোখে পানি চলে আসে। তবুও সে চুপ করে মাথা নিচু করে বসে থাকে। মন্ত্র পড়া শেষে অঘরী বলে, এই জিন তোমার পরিবারের আর কোনো ক্ষতি করতে পারবে না, তুমি বাক্স নিয়ে চলে যাও। শক্তি মন খারাপ করে বাক্সটা নিয়ে বের হয়। গুনার লোকেরা শক্তির গাড়ি দেখতেই গাড়ির সামনে এসে তাকে টেনে বের করে রাস্তায় ফেলে মারতে থাকে। একজন লক্ষ্য করে গাড়ি একা একাই কাঁপছে, তাই গিয়ে গাড়ির দরজা খুলে চেক করতে গেলেই দমকা হাওয়া এসে লোকটাকে আছড়ে ফেলে। হঠাৎই শক্তির হাত পা একা একাই চলতে থাকে আর সে সবাইকে নিজের অজান্তেই মারতে থাকে। শক্তি তো কিছু বুঝে পায় না, সবার কাছে উল্টা সরি বলে দেখে তারা নিজেরাই একে অপরকে মারছে। লোকগুলো ভয়ে কোনো রকমে পালিয়ে বাঁচে আর শক্তি বোকার মতোই দাঁড়িয়ে থাকে। বাসায় সিমির হঠাৎ লেবার পেইন উঠলে সবাই তাকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যায়। রবি শক্তিকে কল দিয়ে জানাতেই শক্তি বাসায় এসে বাক্সটা ক্যাবিনেটের উপরে রেখে কাপড় বদলে হাসপাতালে চলে আসে। কিছুক্ষণ পরই নার্স জানায় ছেলেবাবু হয়েছে। সবাই বাচ্চাকে পেয়ে আনন্দে মেতে ওঠে। বাচ্চাকে হাসপাতাল থেকে বাসায় আনলে প্রিয়া গৃহপ্রবেশ করাবে, তাই সবাই দরজার ধারেই দাঁড়িয়ে থাকে। দাদি বেশ কয়েকবার প্রিয়াকে ডাকে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দাদি ভেতরে এসে কি যেন দেখে জোরে প্রিয়া বলে চিৎকার করে ওঠে। সবাই বেশ ঘাবড়ে বাসার ভেতরে আসতেই দেখে প্রিয়ার মাথা ফেটে রক্ত পড়ছে, জিনের বাক্সে রক্ত লেগে আছে। দাদি কান্না করতে করতে বলে, কতবার বলেছি এই জিনকে এখান থেকে বের কর, তুই কারো কথা শুনিসনি। এখন দেখ ওই শয়তানি আত্মা প্রিয়ার কি হাল করেছে। প্রিয়াকে এই অবস্থায় দেখে শক্তি প্রচুর রাগ হয়। জিনের বাক্স নিয়ে সোজা বাড়ির বাইরে ছুঁড়ে ফেলে দেয়। সাথে সাথেই বাক্সের সুতা খুলে কালো ধোঁয়া বের হয়ে ধীরে ধীরে দানবাকৃতির এক অবয়বে পরিণত হয়। চোখ থেকে নীল আলো ঠিকরে বের হতে থাকে। জিন প্রচুর রেগে হুঙ্কার দিতে থাকে। সাথে সাথেই বাসার ভেতরে প্রিয়ার হাত নড়তে থাকে, মানে প্রিয়া এখনো বেঁচে আছে। প্রিয়াকে হাসপাতালে আনা হয়। ডক্টর জানায় এখন ঠিক আছে। সবাই দৌড়ে ভেতরে আসে, দেখে প্রিয়ার এখনো জ্ঞান ফেরেনি। দাদি বলে এসব ওই খারাপ জিনের জন্য হয়েছে। নার্সের শক্তিকে ডক্টরের কাছে নিয়ে আসলে ডক্টর জানায় প্রিয়ার ট্রমাটিক ব্রেইন ইনজুরি হয়েছে, মাথায় খুব বাজেভাবে আঘাত পেয়েছে। জ্ঞান ফিরতে 1 সপ্তাহ লাগতে পারে, আবার 1 মাসও লাগতে পারে, কিন্তু সে সব কথা শুনতে পাবে। তাই তার আশেপাশে খুবই স্বাভাবিকভাবে আচরণ করতে হবে, হয়তো তাহলে জলদি সুস্থ হয়ে উঠবে। শক্তি বাসার সবাইকে বলে তোমরা বাসায় যাও, আমি এখানেই থাকবো। রাতে নার্স চেক আপ করে যাওয়ার পরে প্রিয়ার কেবিনে কে যেন আসে। হঠাৎ তখনই শক্তির উপরে জিন ভর করে। সাথে সাথেই শক্তির চেহারা বদলে যায়। সে রাগে ফুঁসতে ফুঁসতে প্রিয়ার কেবিনে এসে দেখে তার অক্সিজেন মাস্ক খোলা। প্রিয়ার দম প্রায় বন্ধ হয়ে আসছে। শক্তির উপরে ভর করা জিন দ্রুত অক্সিজেন মাস্ক পরিয়ে দেয়। সাথে সাথেই জিন বের হয়ে গেলে শক্তির প্রচন্ড ব্যথা অনুভব হয়। নিজেকে হঠাৎ কেবিনে দেখে ভাবতে থাকে আমি এখানে কখন আসলাম। অদৃশ্য থেকে জিন হেসে বলে এত বছর পর বাঁচাতে পারলাম। শক্তি জিজ্ঞেস করে কে তুমি। জিন বলে এখন আমাকে চিনতে পারছো না, আমি জিন। শক্তি রেগে বলে কি দেখতে এসেছো, প্রিয়া বেঁচে আছে নাকি মারা গেছে, তাই না? জিন বলে আমি সময় মতো এসেছিলাম বলেই প্রিয়া বেঁচে গেছে। শক্তি রেগে বলে এখনই সামনে আসো। জিন আচমকাই তার বিভৎস রূপ নিয়ে সামনে আসতেই শক্তি ভয়ে আটকে ওঠে। জিন বলে এখন তোমার প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই। যে প্রিয়াকে মারতে চেয়েছিল সে হাসপাতালে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাকে ধরো। শক্তি বের হতে গেলে জিনও তার পিছু পিছু বের হয়। শক্তি বলে তোমাকে লাগবে না, আমি একাই সামলে নিব। জিন শক্তিকে পাত্তা না দিয়ে তার পিছু পিছু হাঁটতে থাকে। এক লোক ডক্টরের কোট পরে হাঁটছে, তাকে দেখে শক্তির কেমন যেন সন্দেহ হয়। তাকে ডাকলেই জিন বলে এটাই সেই লোক। শক্তি রেগে তার উপর ঝাঁপিয়ে পড়লে দুজনের মধ্যে তুমুল মারামারি শুরু হয়। জিনকে শক্তি কিছু করতে মানা করেছে বলে সে রিল্যাক্সে শক্তিকে মার খেতে দেখে। মার সহ্য করতে না পেরে শক্তি বলে কি দেখছো, তাকে কি তামাশা দেখছো নাকি? জিন বলে কেন, তুমি তো মানা করেছো। শক্তি বলে এখন বলছি সাহায্য করো। জিন তার রাজার কথা মেনে শক্তির উপরে ভর করে লোকটাকে মারা শুরু করে। মার খেতে খেতে লোকটা দুর্বল হয়ে পড়লে কাঁচি নিয়ে শক্তিকে মারতে গেলেই জিন উল্টা চাকু দিয়ে লোকটাকে আহত করে ফেলে। জীবন বাঁচাতে লোকটা সিঁড়ি দিয়ে নামতে গেলেই পিছলে রেলিং টপকে নিচে পড়ে মাথা ফেটে বেহুশ হয়ে যায়। শক্তির হাতে লোকটার মানিব্যাগ থেকে যায়। কেউ দেখার আগেই শক্তি সেখান থেকে সরে যায়। জিন শক্তিকে বলে তুমি যখন রাজা ছিলে তখন 100 জনকে একাই মারতে, আর এখন একজনই তোমাকে 100 ভাবে মেরে গেল। শক্তি রেগে বলে একদম চুপ করো, তুমি ওকে মারলে কেন? জিন বলে আমি মারিনি, সে নিজেই লাফ দিয়েছে। শক্তি বলে এখনো জানতে পারলাম না যে প্রিয়াকে কারা আর কেন মারতে চায়। পুলিশকে জানালে তারা হয়তো তদন্ত করে বের করতে পারবে। জিন বলে পুলিশ উল্টা নিজেকে শেষ করার কেস বলে ক্লোজ করে দিবে। কেবিনে এসে শক্তি বলে তুমি ওই
বাক্সেই ভালো ছিলে, এখন বেশি বকবক করছো, তোমার জন্য প্রিয়ার আজ এই অবস্থা। জিন জিজ্ঞেস করে এইসব চিন্তা তোমার মাথায় আসলো কোত্থেকে? শক্তি বলে তোমার বাক্সে আমি রক্ত লাগানো দেখেছি। জিন বলে সেটা ওই গুন্ডাগুলা প্রিয়াকে মারার সময় লেগেছিল। শক্তি জিজ্ঞেস করে তাহলে আমার স্বপ্নে তুমি প্রিয়াকে ধাক্কা মারছিলে কেন? জিন বলে প্রথমে নিজেই বেশি বেশি চিন্তা করে আমাকে দোষ দিলে, এখন বলছো তোমার স্বপ্নেও আমিই ছিলাম, আমি কিভাবে তোমার স্বপ্নে যাব? শক্তি জিজ্ঞেস করে তাহলে প্রিয়াকে কে মারলো? জিন বলে ওই জাদুকররা প্রথমে আমাকে আগুন দিয়ে অত্যাচার করেছিল, এরপর যা শক্তি বাকি ছিল তা দিয়ে গুন্ডাদের হাত থেকে তোমাকে বাঁচিয়েছি, তারপরও তোমার পরিবারের কেউ আমাকে খাবার দেয়নি। ক্ষুধায় ক্লান্ত হয়ে বেঘরে ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে দেখি রানী মানে প্রিয়া রক্তাক্ত হয়ে পড়ে আছে, তুমি না জেনে আমাকে ছুঁড়ে ফেলে দিলে। শক্তি তার ভুল বুঝতে পেরে জিনের কাছে ক্ষমা চায়। শক্তি জিনকে জিজ্ঞেস করে আমি তোমাকে বাইরে ফেলে দেওয়ার পরে তুমি আমার পিছু কেন করলে? জিন বলে তোমরা মানুষরা নির্দয় হতে পারো, আমরা অমন না, তুমি এসব বুঝবে না, অনেক লম্বা এক গল্প। শক্তি বলে ঠিক আছে, একটু সংক্ষেপে বলো। গল্প চলে আসে 700 বছর আগে, ইন্দোনেশিয়ান সুলতান ইউসুফের আমলে, যখন সে জিনকে তার পোষ্য বানিয়ে ফেলেছে। জিনকে আনার পর থেকেই সে একের পর এক রাজ্য জয় করে বীর যোদ্ধা হয়ে যায়। তার ধন দৌলতের কমতে ছিল না, সে ছিল কোটি কোটি সোনা গয়নার মালিক। যশ খ্যাতি আর সম্পদে রাজার জীবন পরিপূর্ণ ছিল। সে তার রাজ্যের সকলকে ভালোবাসত, তবে তার রানীকে বেশি ভালোবাসত। জিনের দায়িত্ব ছিল রাজা আর রানীকে সকল প্রকারের অশুভ শক্তি থেকে রক্ষা করা। কিন্তু রাজার সুখ মন্ত্রীর সহ্য হচ্ছিল না। মন্ত্রী রাজা আর রানীকে আলাদা করার ফন্দি আটে, গোপনে রাজত্ব নেওয়ার ষড়যন্ত্র করতে থাকে। কিন্তু জিনের জন্য প্রতিবারই মন্ত্রীর প্ল্যান ভেস্তে যায়। মন্ত্রী সুযোগের অপেক্ষা করতে থাকে। কয়েক বছর পর বুদ্ধি করে রাজাকে যুদ্ধের বাহানায় মন্ত্রী মহল থেকে দূরে সরিয়ে দেয়। এরপর জাদুকরকে ডেকে জিনকে আয়নার বাক্সে বন্দি করে মহলের নিচে রেখে দেয়। জিন আয়নাকে ভয় পায় বলে সেই বাক্স থেকে আর বের হতে পারে না। জাদুকর ভালো জিনকে খারাপ জিনের সাথে বদলে দেয়। খারাপ জিন একদিন রানীকে ধাক্কা মেরে মহলের বারান্দা থেকে ফেলে দেয়। বাক্সে বন্দি ভালো জিনের ভীষণ খারাপ লাগে যে সে রানীকে বাঁচাতে পারেনি, তার দায়িত্ব পালন করতে পারেনি। রানী মারা গেলে রাজা ফিরে এসে রানীর মৃত্যুর খবর পেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে। শয়তান মন্ত্রী রাজাকে বলে ভালো জিনের জন্যই রানীর মৃত্যু হয়েছে, কিন্তু রাজা জানতো না ভালো জিনের জায়গা এখন খারাপ জিন নিয়ে নিয়েছে। রাজার বিশ্বাস ছিল যে সে যেই জিনকে পুষেছে সে কখনোই রানীকে মারতে পারে না। রানীর শোকে রাজা নিজেকে ঘরে বন্দি করে রাখে। খারাপ জিন এই সুযোগের সদ্ব্যবহার করে রাজার ক্ষতি করতে গেলে রাজা তাকে হাতে হাতে ধরে ফেলে। রাজা কিছু জাদুকরকে ডেকে জিনকে বাক্সে বন্দি বানিয়ে সমুদ্রে ফেলে দেয়। কিছুদিন পর রাজা অসুস্থ হয়ে পড়ে, আর তার কয়েকদিন পরেই রাজা মারা গেলে মন্ত্রী তার রাজত্ব দখলে নিয়ে নেয়। ভালো জিন রাজা আর রানীকে রক্ষা করতে না পারার কষ্টে নিজেকেই বন্দি করে রেখে দেয়। খারাপ জিন নিজেকে কোনোভাবে মুক্ত করে অনেক দেশ ঘুরে প্রতিশোধ নেওয়ার জন্য রাজাকে খুঁজতে খুঁজতে অনেক নিরীহ মানুষের জীবন নেয়। আর সেই খারাপ জিনকে ইন্দোনেশিয়ার সেই হুজুর বন্দি করে রেখেছে। ওই খারাপ জিন 700 বছর ধরে প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করছে। শক্তি বলে গল্পটা খুবই কষ্টের। জিনের তো মাথায় হাত। শক্তিকে তারই মৃত্যুর সত্যি ঘটনা বলল, আর শক্তি সেটাকেই গল্প বলছে। গল্প শুনে প্রিয়ার চোখ থেকে পানি পড়তে থাকে। জিন বলে আমি নিজেকে যখন বন্দি করেছিলাম ভেবেছিলাম তোমরা কোনো না কোনো জীবনে আবার এক হবে। এই 700 বছরে রানী মাছ হয়ে জন্মালে তুমি হয়েছো ডুবুরি, তুমি মানুষ হলে রানী হয়েছে ইঁদুর। গত জন্মে রানী যখন মানুষ হয় তখন ভাবলাম এবার হয়তো তোমাদের মিল হবে, কিন্তু তুমি হয়ে গেলে কুকুর ছানা। যাই হোক, এই জন্মে তোমরা মানুষে জন্মেছ, তাই আমিও বাক্স থেকে বের হয়েছি। 700 বছর আগে তোমাদেরকে রক্ষা করতে পারিনি, কিন্তু এবার যে আসুক না কেন সেই পুরনো মন্ত্রী আসলেও তাকে আগে আমার সাথে লড়াই করতে হবে। আরকে গ্রুপের মালিক রামাকৃষ্ণের মৃত্যুর পর তার ম্যানেজার মনোহর বোর্ড মেম্বারদেরকে ডেকে বলে স্যারের মৃত্যুতে আমরা খুবই শোকাহত, কিন্তু তার রেখে যাওয়া সবকিছু এখন আমাদেরকে দেখতে হবে, আগের তুলনায় আরো উন্নতি করতে হবে। আপনারা তো ভালো করেই জানেন স্যারের উত্তরাধিকার বা আত্মীয় স্বজন কেউ নেই। উকিল বলে স্যার আপনার ছেলেকে নিজের সন্তানের মতো পালন করেছে, সিও না হয় সেই হোক। মনোহর বলে স্যারের উকিল যখন বলেছে তাহলে তাই হোক। উকিল বলে এটা শুধু আমার কথা না, স্যার তার দলিলে এটাই বলেছিল অশোকই তার উত্তরাধিকার হবে। মনোহর বলে তাহলে আগামী শুক্রবারের সামাজিক ইভেন্টে সকলের সামনে অশোককে আরকে গ্রুপের নতুন সিইও ঘোষণা করা হবে। বাসার ভেতরে অশোক রাগের মাথায় পাঞ্চিং ব্যাগে পাঞ্চ করছে। মিটিং শেষে মনোহর অশোকের কাছে এসে জিজ্ঞেস করে কি ব্যাপার, কাজ হয়নি? একজন বলে আমাদের লোক গিয়েছিল, কিন্তু সে নিজেই এখন হাসপাতালে ভর্তি। অশোক বলে আমাদের হাতে সময় খুবই কম, যদি আমরা ধরা খেয়ে যাই তাহলে সোজা লকআপে যেতে হবে। ওই মেয়ের জ্ঞান ফেরার আগেই আমাদের ওকে শেষ করতে হবে। একজন বলে হাসপাতালের পুলিশ ঘুরঘুর করছে, এই মুহূর্তে কিছুই করা ঠিক হবে না। আরেকজন বলে ওই মেয়ে এখনো কোমায় আছে, একবার বাসায় যাক, তারপর আমি
আমি নিজে গিয়ে ওকে শেষ করব। অশোক ইশারা দিয়ে পাঞ্চিং ব্যাগ খুলতে বললে একজন খুলে দেখে ভেতরে তাদেরই এক লোক। মনোহর চাকু হাতে নিয়ে বলে, আমাদের লোক হয়ে আমাদের বিপক্ষে কাজ করিস? কি ভেবেছিস 24 বছর ধরে সত্যি লুকিয়ে রাখলে টের পাবো না? বলেই লোকটাকে খুন করে। এদিকে ডক্টর শক্তিকে বলে, গত কয়েকদিনে প্রিয়ার বেশ ইমপ্রুভ হয়েছে, তুমি চাইলে ডিসচার্জ করে বাসায় নিয়ে যেতে পারো। শক্তিকে চিন্তায় দেখলে জিন জিজ্ঞেস করে, কি হয়েছে? বাসায় নিয়ে চলো, আমি সবাইকে দেখে নিব। শক্তি বলে, আমি প্রিয়াকে নিয়ে যেতে ভয় পাচ্ছি না, তোমাকে কিভাবে নিয়ে যাব সেটা ভাবছি। বাসায় কেউ তো রাজিই হবে না। প্রিয়াকে বাসায় আনার পরে শক্তি দাদিকে বলে, তুমি যে বলেছিলে জিনের জন্য প্রিয়ার এই অবস্থা, আসলে জিন কিছুই করেনি, বরং জিন সব সময় আমাদের সাহায্য করেছে। দিদি, তোর মনে আছে সেদিন বলেছিলি সিঁড়ি থেকে পড়ে যেতে গেলে কেউ বাঁচিয়েছিল, সেটা জিনই ছিল। করে জিন সকলকে কিভাবে বাঁচিয়েছে সেগুলো বলতে থাকে। সিমি বলে, আমারও মনে হয় শক্তি ঠিকই বলেছে, আমার কেন জানি মনে হয় জিন আমাদের জন্য ভালো। শক্তি হেসে জিনকে ডাকলে সবাই পেছনের দিকে তাকায়। জিনের এমন কালো কুচকুচে বিভৎস রূপ দেখে ভয়ে পুরো পরিবার থরথর করে কাঁপতে থাকে। জিন বলে, সবাই আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন আমি কোনো এলিয়ান। শক্তি সবাইকে ডেকে জিনের সাথে হ্যান্ডশেক করাতে গেলে সবাই ভয় পালায়। শক্তির বাবা জিনকে বলে, তুমি রাজা রানীর গল্প শুনিয়ে এখানে থাকলেও তুমি আমার জন্য একটা আত্মা হয়েই থাকবে। আমি তোমাকে বিশ্বাস করি না। আমার বৌমা আমাদের বাসায় আসার পর থেকে আমাদের বাসায় আনন্দে ভরে গেছে, কিন্তু সে এখন অসুস্থ, তাই যাই হোক না কেন তুমি তাকে রক্ষা করবে। বাবা কান্না করে দিলে জিন সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করবেন না। শক্তি জিন আর রবিকে নিয়ে রেস্টুরেন্টে খেতে আসে। অর্ডার দেওয়ার সময় জিন বলে, কতদিন পেট ভরে খাইনি, যত রকমের ননভেজ আছে সব অর্ডার দাও। শক্তি আর রবির সামনে কেউ না থাকা সত্ত্বেও কেউ আছে এমন ভাবে কথা বলতে দেখে ওয়েটার থেকে শুরু করে কাস্টমাররাও অবাক হয়ে যায়। কয়েকজন তো শক্তিকে পাগল মনে করে ভিডিও করে নেয়। জিনের কথা মতো সব খাবার অর্ডার করা হয়। সব খেয়ে জিন হ্যাপি খুশি। এদিকে অশোকের সেই লোকের জ্ঞান ফিরলে খবরে শক্তির ভাইরাল ভিডিও দেখে বলে, এই লোকই আমাকে মেরেছিল, বলেই মারা যায়। শক্তির পুরো পরিবার এক দাওয়াতে শহরের বাইরে যায়। বাসায় শুধু প্রিয়া আর শক্তি। রাতে অশোক শক্তির বাসায় 2 গাড়ি ভর্তি গুন্ডা পাঠায়। জিনেদেরকে দেখে সাবধান হয়ে যায়। গুন্ডাগুলো দেওয়াল টপকে ভেতরে আসলে হঠাৎ তাদের একজন উধাও হয়ে যায়। ভয়ে গুন্ডাগুলো রামদা, কাঁচি সব অস্ত্র বের করে হাতে নেয়, কিন্তু আচমকাই এক একজন করে উধাও হতে থাকে। কেউ আবার উপর থেকে ছিটকে পড়ে। শক্তি আর জিন মিলে সবকটাকে তুলোধুনো করতে থাকে। ভয়ে সব গুন্ডারা পালিয়ে যায়। জিন খুশি হয়ে বলে, সবাইকে মেরে তাড়িয়ে দিয়েছি। কিন্তু শক্তির মুখে চিন্তার ছাপ। শক্তি বলে, এরা কারা আর প্রিয়াকে এভাবে কেন মারতে চাচ্ছে? প্রিয়া তো কখনোই কারোর কোনো ক্ষতি করেনি, আর তার অতীতের বিষয়ে আমাকে কিছু বলেওনি। জিন বলে, তুমি চিন্তা করছো কেন? এত বছর ধরে আমি তো তোমাদের রক্ষা করার জন্যই আছি, আমি সব সামনে নিব। শক্তির হঠাৎ মনে পড়ে হাসপাতালের ওই গুন্ডার মানিব্যাগ তার কাছেই আছে। জলদি মানিব্যাগ খুঁজে দেখতেই এক হোটেলের রিসিট পায়। শক্তি পুলিশকে নিয়ে সাথে সাথেই সেই হোটেলে এসে সিসিটিভি ফুটেজ চেক করে দেখে হাসপাতালে সেই লোকটার সাথে আরো কয়েকজন একটা গাড়িতে করে কোথাও যাচ্ছে। গাড়ির নম্বর দেখে পুলিশ খোঁজ নিয়ে বলে, সুন্দররাম নামের এক লোকের নামে ওই গাড়ি রেজিস্টার করা। লোকেশন আমি পাঠিয়ে দিয়েছি। শক্তি সেই লোকেশনে গিয়ে এক লোককে ফলো করতে থাকে। সুন্দররাম বার থেকে বের হলেই শক্তি লোকটাকে চেপে ধরে জিজ্ঞেস করে, বল প্রিয়াকে মারতে চাস কেন? লোকটা বলে, আমি তো প্রিয়াকে চিনি না। শক্তি জোরে ঘুষি মারলে জিন শক্তির উপরে ভর করে আরো জোরে জোরে মারা শুরু করে। ভয়ে লোকটা সব সত্যি বলা শুরু করে। সুন্দররাম বলে, আমি বেশি কিছু জানি না, একদিন একজন কল দিয়ে ওই মেয়েকে মারার কন্ট্রাক্ট দেয়, তাই বাসায় গিয়েছিলাম আর হাসপাতালেও মারার চেষ্টা করা হয়েছিল। শক্তি জিজ্ঞেস করে কে কন্ট্রাক্ট দিয়েছিল। পরের দিন এক মোবাইল রিপেয়ার দোকান থেকে প্রিয়ার ফোন রিপেয়ার করে রবি কিছু একটা দেখে অবাক হয়ে যায়। সাথে সাথেই শক্তিকে কল দিয়ে বলে, প্রিয়া তোকে কিছু ভয়েস মেসেজ পাঠিয়েছিল, সাথে একটা ভিডিও আছে। শুনে মনে হচ্ছে বিষয়টা অনেক রিস্কি। শক্তি দ্রুত রবির কাছে আসলে রবি বলে, আগে ভয়েস মেসেজ শোন। প্রিয়া বেশ ঘাবড়ে বলছে, আমি অনেক বড় সমস্যায় পড়েছি, ভিডিওটা দেখো। শক্তি ভিডিও অন করে। আসলে আরকে গ্রুপের রামকৃষ্ণের অবস্থার অবনতি হওয়ায় তাকে প্রিয়ার হাসপাতালেই ভর্তি করা হয়। নার্সের ডিউটিতে তখন প্রিয়াই থাকতো। একদিন শক্তি কল দিয়ে বলে, সিমির বাচ্চা হয়েছে, তুমি বাসায় যাও। প্রিয়া ফোন হাতে নিয়ে পর্দার অপর পাশে হাত ধুতে যায়। তখনই ডক্টরের সাথে মনোহর আর একটা গুন্ডা ভিতরে আসে। প্রিয়া খেয়াল করে ডক্টর স্যালাইনে হলুদ রঙের বিষাক্ত কিছু মেশাচ্ছে। আরেক লোক কিছু দলিলে রামকৃষ্ণনের হাতের ছাপ নিচ্ছে। প্রিয়া আড়াল থেকে সব তার ফোনে রেকর্ড করে নেয়। হঠাৎ প্রিয়ার ফোন বেজে উঠতেই মনোহর আর বাকিরা প্রিয়ার উপস্থিতি টের পেয়ে যায়। প্রিয়া বলে, আমার ডিউটি ছিল তাই হাত ধুতে গিয়েছিলাম। মনোহর রেগে প্রিয়ার ফোন চাইলে প্রিয়া দৌড়ে বের হয়ে যায়। গুন্ডারা প্রিয়ার পিছু করতে থাকে। মনোহর অশোককে কল দিয়ে বলে, আমার কাজ হয়ে গেছে, দলিলে হাতের ছাপ নিয়ে নিয়েছি, কিন্তু একটা নার্স সব রেকর্ড করেছে। অশোক রেগে গেলে মনোহর বলে, তোর জন্য এখন সব জানা খুবই গুরুত্বপূর্ণ। রামকৃষ্ণনের মেয়ে মরেনি, বরং সে বেঁচে আছে, আমি এসে সব জানাচ্ছি। প্রিয়া রাস্তা দিয়ে দৌড়াতে দৌড়াতে শক্তিকে ভয়েস মেসেজ আর ভিডিও পাঠায়। মনোহর অশোক
অশোককে বলে অনেক বছর আগে রামকৃষ্ণনের অনেক সম্পত্তি ছিল, আমি তখন সামান্য ম্যানেজার ছিলাম। রামকৃষ্ণনের কোনো সন্তান ছিল না, তার স্ত্রীও অসুস্থ হয়ে মারা যায়। তখন রামকৃষ্ণন তোকে নিজের সন্তানের মতো আদর করত, সবসময় তোকে গিফট দিয়ে ভরিয়ে রাখতো। একদিন সে তোকে তোর উত্তরাধিকার বানিয়ে দেয়। এটা আমার জন্য ছিল সুবর্ণ সুযোগ। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় যখন রামকৃষ্ণন এক মহিলার প্রেমে পড়ে, তাকে বিয়ে করে দ্বিতীয় স্ত্রী বানায়, তাদের একটা মেয়ে হয়। তখন আমি সিদ্ধান্ত নেই তোর উত্তরাধিকার হওয়ার পথে যে বাধা হবে তাকে শেষ করে দিব। তাই ওই মহিলা আর তার বাচ্চাকে মেরে দাফন করতে বলেছিলাম, কিন্তু ওই বিশ্বাসঘাতক বাচ্চাটাকে এক চার্চের সামনে রেখে আসে। সেই লোককেই সেদিন মনোহর চাকু দিয়ে মেরেছিল। সেই বাচ্চা বড় হয়ে হাসপাতালের নার্সের চাকরি পায়। আমি এসবের কিছুই জানতাম না, কিন্তু আজ দেখলাম সেই নার্স প্রিয়াই হলো রামকৃষ্ণনের মেয়ে, দেখতে হুবহু তার মায়ের মতো। ওই মেয়ের মৃত্যু আমার হাতেই লেখা আছে, ওকে আমার কাছে নিয়ে আয়। প্রিয়া বাসায় এসে দরজা লাগিয়ে দেয়। অশোক তার দলবল নিয়ে প্রিয়ার বাসায় এসে জোরে জোরে দরজায় বাড়ি দেয়। প্রিয়া অনেক কষ্টে দরজা আটকে রাখে, কিন্তু এদের সাথে কি আর প্রিয়া পারবে? তাই ভয়ে লুকিয়ে পড়ে। অশোক আর তার দলবল ভেতরে এসে পুরো বাসা খোঁজে, কিন্তু প্রিয়াকে পায় না। বের হতেই যাবে তখনই একটা শব্দ পেয়ে সিঁড়ির নিচে গিয়ে দেখে প্রিয়া বসা। প্রচুর রেগে প্রিয়ার চুলের মুঠি ধরে টানতে টানতে বের করে এনে বলে, এখানে কি লুকোচুরি খেলা হচ্ছে? প্রিয়া চুল ধরে পশুর মতো টানতে টানতে মেঝেতে এনে ফেলে দেয়। প্রিয়া নিজেকে বাঁচিয়ে কোন রকমে পালাতে গেলে অশোকের লোকেরা তাকে শক্ত করে ধরে। অশোক রেগে জিজ্ঞেস করে, বল তোর মোবাইল কোথায়? মরতে না চাইলে জলদি বল তোর ফোন কোথায়? প্রিয়া মুখে কুলো পেটে প্রচুর রেগে অশোকের দিকে তাকিয়ে থাকে। অশোক প্রচন্ড রেগে প্রিয়ার নাকে মুখে ঘুষি দিয়ে কষে এক চড় দিতেই প্রিয়ার মুখ থেকে রক্ত পড়তে থাকে। সাথে সাথেই প্রিয়া অসাড় হয়ে পড়ে। অশোক রেগে তাকে টেনে মেঝের উপরে জোরে আছড়ে ফেলতেই প্রিয়ার মাথা পাশের বেডে গিয়ে জোরে বাড়ি খায়। সাথে সাথে প্রিয়া নিস্তেজ হয়ে পড়ে যায়। অশোকের এক লোক দ্রুত প্রিয়ার নাকে হাত দিয়ে দেখে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। অশোক প্রিয়ার কাঁধে হাত দিতে দেখে হার্টবিট বন্ধ। অশোকের লোকেরা বলে, এখানে থাকা ঠিক হবে না, জলদি চলেন। সবাই চলে যেতেই দেখা যায় প্রিয়ার রক্ত জিনের বাক্সেও লেগে গেছে। সেই দিনের ভয়ানক স্মৃতি স্বপ্নে দেখতেই প্রিয়া লাফিয়ে ঘুম থেকে ওঠে। জলদি রুম থেকে কোন রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে বের হয়ে সিমির কাছে আসে। সিমি তার জন্য পানি আনতে যেতে গেলে প্রিয়া জিজ্ঞেস করে, রাধাকৃষ্ণন স্যার কি বেঁচে আছে? সিমি অবাক হয়ে জিজ্ঞেস করে, হেডলাইনে যার মৃত্যুর খবর বলা হয়েছে তুমি কি তার কথা বলছো? সে তো মারা গেছে। প্রিয়া বলে, তাড়াতাড়ি আপনার ফোন দেন। সিমি দ্রুত ফোন এনে দিতেই প্রিয়া উকিলের নম্বর মনে করার চেষ্টা করে। দৌড়ে তার রুমে গিয়ে তার ফোন বের করে উকিল পার্থমানকে কল করে বলে, রাধাকৃষ্ণনের মৃত্যুর পেছনে তার সবচেয়ে বিশ্বস্ত ম্যানেজার মনোহর আর তার ছেলে অশোকের হাত আছে। আমি এখনই আপনাকে ভিডিও পাঠাচ্ছি। পার্থমান বলে, তুমি ভিডিও দাও, তবে খবরদার বাসা থেকে বের হবে না, আমি তোমার সাথে দেখা করতে আসবো। প্রিয়া জলদি ভিডিও পাঠাতেই পার্থমান তার অফিসে মিডিয়াকে ডেকে সেই ভিডিও দেখিয়ে দেয়। প্রিয়া পার্থমানের অপেক্ষায় গেটে দাঁড়িয়েছিল। হঠাৎ এক সাদা গাড়ি থেকে কিছু গুন্ডা নেমে তাকে জোর করে তুলে নেয়। সিমি তাদেরকে আটকাতে বের হতে হতেই তারা প্রিয়াকে নিয়ে চলে যায়। সিমি জলদি শক্তিকে কল করে সব বলে দেয়। এদিকে মনোহর পৌঁছে গেছে ইন্দোনেশিয়ার সেই হুজুরের কাছে। জিনের মার খেয়ে মরে যাওয়া সুন্দর রামের ছবি দেখে হুজুর বুঝে যায় যে শক্তির সাথে কোনো জিন আছে। হুজুর বলে, 700 বছর ধরে আটকে থাকা জিন তার বাক্স থেকে প্রতিশোধ নেওয়ার জন্য বের হয়েছে। একে কেউ শেষ করতে পারবে না, তাই তোমাকে সাবধান থাকতে হবে। আমি তোমাকে দোয়া পড়া পানি দিব, তুমি ওই ছেলেটার উপরে সেই পানি ছিটিয়ে জিনকে বাক্সে বন্দি করে দেবে। যতক্ষণ সে বাক্সে বন্দি থাকবে ততক্ষণ জিন কিছুই করতে পারবে না। হঠাৎ পাশে জিনের বাক্স কাঁপতে শুরু করলে হুজুরের সেদিনের কথা মনে পড়ে যায়, যেদিন সে এই ভয়ানক জিনকে বন্দি করে এত বছর তার কাছেই রেখে দিয়েছিল। হুজুর বলে, এই বাক্সে জিনই ওই জিনকে মারতে পারবে, তবে এই জিন তোমার জন্য প্রাণঘাতী হতে পারে। মনোহর হুজুর আর সেই বাক্স নিয়ে মসজিদের বাইরে বের হতেই অশোক কল দিয়ে বলে, একটা ভিডিও শেয়ার করেছি, জলদি দেখো। মনোহর ভিডিও দেখতেই প্রচন্ড রেগে গেলে অশোক বলে, ওই মেয়েকে আমি ধরে এনেছি। মনোহর বলে, সাধারণ এক নার্স আমার এত বছরের গড়ার সাম্রাজ্যকে কয়েক সেকেন্ডেই শেষ করে দিয়েছে। ওকে এমন মৃত্যু দিব যেন দুনিয়ায় জাহান্নাম দেখে নেয়। তুই অপেক্ষা কর, আমি আসছি। মনোহর এসে প্রিয়াকে কষে এক চড় দিয়ে বলে, 700 বছর আগে আমি নিজে তোকে মেরেছিলাম, পুনর্জন্ম নিয়ে তুই আমাকে আবার জ্বালাতে এসেছিস। সাথে সাথেই ফ্যাক্টরির দরজায় জিনের হুঙ্কার শোনা যায়। সবাই পেছনে তাকাতেই দেখে শক্তি ভয়ানক দৃষ্টিতে তাদের দিকেই তাকিয়ে আছে। সে আজ সব কটাকে একদম গিলে খাবে। শক্তি ভেতরে এসেই সব কটাকে ওয়াশিং পাউডার ছাড়াই আছাড় দিয়ে ধুইতে থাকে। জিনের শক্তির সাথে পেরে ওঠা কি এত সহজ? নিজের সব লোককে এভাবে হাঁটতে দেখে মনোহর হুজুরকে বলে, আপনার দোয়া পড়া পানি হাতে রাখেন, আর বাকিদের বলে জলদি গিয়ে জিনের বাক্স নিয়ে আয়। অশোক হঠাৎই শক্তির মাথায় হ্যামার দিয়ে জোরে এক বাড়ি মারতেই শক্তির মাথা ঘুরতে থাকে। মনোহর শক্তির গলা চেপে ধরতেই হুজুর দোয়া পড়তে পড়তে দোয়া পড়া পানি মনোহরের হাতে দেয়। সেই পানি
পানি শক্তির উপরে ছিটাতেই জিন দুর্বল হয়ে যায়। হুজুর দোয়া পড়ে জিনকে আবারও বাক্সে বন্দি করে রাখে। মাথায় আঘাত পেয়ে শক্তি এমনি দুর্বল হয়ে গেছে, তার উপরে অশোকের লোকেরা তাকে মারতে মারতে এক পানির পাইপের উপরে আছড়ে ফেলে। সাথে সাথে পাইপ ফেটে পানি গিয়ে জিনের বাক্সে লাগে আর সুতা খুলে নিচে পড়ে যায়। জিন দরজা খুলে বেরিয়েই অশোক সহ বাকি সবাইকে আছড়ে একদম মেরেই ফেলে। মনোহর তো ভয়ে কাঁপছে। জিন এসে তাকে জোরে এক থাবা মারতেই মনোহর উল্টে পড়ে, তবে মারা যাওয়ার আগ মুহূর্তে শয়তান জিনের বাক্সের দরজা খুলে দেয়। সাথে সাথেই লাল চোখের জিন বের হয়ে ভালো জিনকে মারতে থাকে। জিনও তার সর্বোচ্চ শক্তি দিয়ে শয়তান জিনকে মারতে মারতে পুলিং মেশিনের উপর চেপে গলা চেপে ধরে রাখে। শয়তান জিন ধীরে ধীরে বস্মীভূত হয়ে হাওয়ায় মিলিয়ে যায়। ফাইনালি 700 বছর পর নিজের দুই মালিককে বাঁচিয়ে জিন তার ওয়াদা পূর্ণ করলো। জিনকে নিয়ে প্রিয়া আর শক্তি বাসায় ফিরতেই সবাই তাকে আজ আর ভয় না পেয়ে উল্টা পোষ্য প্রাণীর মতো আদর করতে করতে ফ্যামিলি ফটো তোলে। এভাবেই জিন আজীবন শক্তি আর তার পরিবারকে রক্ষা করার জন্য তাদের সাথেই থেকে যায়। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।